হাসপাতালটা একটা বড় গাছের মতো, এখানে অন্য সার্জারি, এটা হচ্ছে নেফ্রোলজি হচ্ছে, হচ্ছে সবগুলি দিয়ে যে ইনকাম হচ্ছে তার একটা পার্ট, অল্প একটু পার্ট হয়তো ট্রান্সপ্লান্টে যাচ্ছে। এভরিডে বোধহয় 40-50টা রোগী আমার দেখতে হয়, এগুলি দেখতে সময় লাগে না। তো এগুলি প্রত্যেকটা টেস্ট করা লাগে। ব্রেন একেবারে ডেথ হয়ে গেছে, সেটা দিস পেশেন্ট উইল নট কাম ব্যাক। একদিন কিংবা 2 দিন বাঁচায় রাখা যায়, তারপরে কিন্তু মরে যায়, মানে ওটাও সচল রাখা যায় না, কথা বুঝছেন? তো এই সময়ের ভিতরেই আমাদের কিডনিটাকে নিতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময়ে ব্যবসা শুরু করি, এন্টারপ্রেনার হই, চাকরি শুরু করি, জীবনকে সুন্দর করার জন্য আমাদের এই বিশাল আয়োজন। কিন্তু কখনো কি জীবনটাকে আমাদের আমরা যে মানুষরা আছি, আমরা মানবিক মানুষ হওয়ার কখনো উদ্যোগ নিয়েছি? কিন্তু আমাদের আশেপাশে কিন্তু অনেক মানুষ আছেন, তারা মানবিক কাজের মাধ্যমে এই মানবিকতাকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের কর্পোরেট ডেইলি আজকে এই 25তম পর্বকে আলোকিত করার জন্য আজ আমাদের স্পেশাল একজন অতিথি আছেন। সুপ্রদর্শক, বিজনেস ডেইলির সাপ্তাহিক এই বিশেষ আয়োজন JRSRM প্রেজেন্ট কর্পোরেট ডেইলিতে আজকে আছেন কিডনি প্রতিস্থাপন সার্জারির অগ্রদূত এবং একজন মানবিক ব্যক্তিত্ব অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। আমরা স্যারের সাথে কথা বলবো, জানবো স্যার কিভাবে এই কিডনি প্রতিস্থাপন সেবাকে বাংলাদেশের মানুষের কাছে হাতের নাগালে নিয়ে এসেছেন, যা ছিল শুধুই স্বপ্ন, যা আমরা চিন্তাও করতে পারতাম না। হয়তো ভাবতাম আমাদের কিডনিতে কোনো সমস্যা হয়েছে, আমাদের চলে যেতে হবে দেশের বাইরে, অনেক টাকার একটা বিষয়, বিশাল একটা চিন্তা আমাদের মাথায় ভর করতো। কিন্তু সেই চিন্তাটা অনেকাংশেই কমিয়ে ফেলেছেন আমাদের স্যার, আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। আমরা চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকেও স্বাগতম। স্যার, আমি আপনার কথা বলছিলাম, তো আজকে আমাদের এই প্রোগ্রামটি তো রেকর্ড হচ্ছে, এই রেকর্ড করার সময় পর্যন্ত আপনি বলছিলেন যে 1967তম কিডনি প্রতিস্থাপন হচ্ছে আজকে, ইনশাল্লাহ হবে। তো বাংলাদেশে অর্ধেকের কাছাকাছি, বাংলাদেশে যত কিডনি প্রতিস্থাপন হয়েছে তার অর্ধেকের কাছাকাছি আপনার হাত ধরেই কিন্তু হয়েছে। স্যার, কিভাবে সম্ভব হলো একটু যদি বলতেন স্যার। আমার মনে হয় আসলে আগে বলতাম এরকম যে এটা আমি করেছি, ওটা আমি করেছি, এখন আর বলি না, এখন আমি প্যাসিভ ভয়েসে কথা বলি যে এটা আল্লাহ পাক করিয়েছেন। অবশ্যই মানে আসলে এটা মনে হয় এক সময় ধরেন আমি যখন শুরু করেছি 2007 সালের কথা, তখন তো এটা সাকসেসফুল ট্রান্সপ্লান্ট হবে কিনা এটা নিয়ে সন্দেহ ছিল, অনেক মানে চিন্তা ভাবনা করে কাজ করতে হতো। এখন অবলীলায় সব হয়ে যাচ্ছে। এটা কি এমনি এমনি হচ্ছে? আমার মনে হয় না, এটা আল্লাহ পাকই করাচ্ছেন আমাদের দিয়ে, আমি এটা মনে করি। কাজে আজকে বাংলাদেশে সম্ভবত 4000 মতো ট্রান্সপ্লান্ট হয়েছে সবগুলো ইনস্টিটিউট মিলিয়ে। আল্লাহ পাক এই একটা ছোট্ট প্রতিষ্ঠানে আমাদের মাধ্যমে হয়তো করিয়েছেন, এটা সব প্রশংসা এবং শুকরিয়া আল্লাহ পাকের। অবশ্যই স্যার। এবং এই যে কিডনি চিকিৎসা বাংলাদেশেও যে সম্ভব হচ্ছে, দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে এটা কিন্তু বিরল। এবং আরেকটা জিনিস কিন্তু মানে না বললেই নয়, দেখা যায় যে যেটা সবাই জানে আমাদের দেশে, আপনি কিন্তু আপনার যে আমরা যেটা বলবো যে ডক্টরের একজন বলতে গেলে বিনামূল্যে, শুধু ন্যূনতম মূল্যে এই কিডনি প্রতিস্থাপনটা কিন্তু সম্ভব করেছেন আপনি। এই প্রচলনটা কিন্তু শুরু হয়েছে আপনার হাত ধরেই স্যার। সেই শুরু থেকে তো প্রথম দিকে যখন আমি তো ট্রান্সপ্লান্ট হিসেবে অত পরিচিত ছিলাম না, আমি নিজেও সন্দিহান ছিলাম যে আমাদের কাজটা সাকসেসফুল হবে কিনা। জি স্যার। তো সেই 2007 সালে প্রথম হয়তো নিগদিত করেছি 2005 সালে আমাদের স্যারদের সহযোগিতা নিয়ে, আর একদম নিজে নিজে করেছি 2007 সালে। তো যখন দেখলাম যে সাকসেসফুল হচ্ছে, তখন তো ধরেন মানুষের কাছ থেকে টাকা পয়সা নেবো এরকম করে চিন্তা ভাবনা ছিল না, বরং আমরা একটা কমিটি করেছিলাম যারা এত হতদরিদ্র যে ওষুধ কিনতে পারে না, সে ওষুধ কেনার পয়সা পর্যন্ত আমাদের দিতে হতো এরকম। তো এইভাবে শুরু করা, তো খুবই হতদরিদ্র আসলে আমাদের দেশে। যদি কি বলে স্ট্যাটিস্টিক্সটা নেন তাহলে জানবেন প্রায় 40,000 কিডনি রোগী, মানে কিডনি বিকল রোগী প্রতি বছর বাংলাদেশে ডেভেলপ করছে। তাদের মাত্র হয়তো 15% ডায়ালাইসিস করতে পারছে,
আর লেস দেন 2% হয়তো ট্রান্সপ্লান্ট করতে পারছে। তো বেশিরভাগই মারা যাচ্ছে কিসের জন্য? অর্থনৈতিক কারণ, মোস্টলি অর্থনৈতিক কারণ। ডোনার ক্রাইসিসও আছে নেক্সট। তো কাজে এই জায়গা থেকে আমি ইনকাম করব, এটা এই চিন্তাটা আমার তখন থেকে ছিল না। এখন হয়তো অনেক সাকসেসফুল রেজাল্ট, অনেক ভালো রেজাল্ট, অনেক ইয়ে হচ্ছে, অনেক রোগীর চাপ। আমার মনে হয় না, আমার সিদ্ধান্ত হলো আমার পরবর্তী প্রজন্মও যেন এইরকম খরচে যেন কিডনি ট্রান্সপ্লান্টটা চলে থাকে বাংলাদেশের শেষ পর্যন্ত, সো দ্য সিকিউরিটি ইজ অ্যালাইভ। তো ততদিন যেন এই সার্ভিসটা এইভাবে চলে থাকে। আপনি আসলে কি, আমি তো ধরেন ইউরোলজিক্যাল সার্জারি করছি, কিডনি স্টোন সার্জারি করতেছি, প্রস্টেট সার্জারি হচ্ছে, আমার এখানে ক্যান্সার সার্জারি হচ্ছে। এই সার্জারি থেকে তো আমার ইনকাম আসতেছে, একটা সেক্টর থেকে না নিলে কিছু আসে যায় না, এটাতে কোনো অসুবিধা হয় না আপনার। আমি এটাকে বলি যে সিম্বায়োটিক ফিলান্থ্রপি। আপনি একটা কাজকে ধরেন, একটা সেগমেন্টকে, যে আপনার অনেক রোগী আছে, কোন রোগীটা সবচেয়ে হতদরিদ্র, যে দেখলাম যে ট্রান্সপ্লান্টের রোগীগুলো সবচেয়ে হতদরিদ্র, তারা মারা যাচ্ছে, তো এই সেক্টরকে আমাকে হেল্প করবো। আমি অন্য সেক্টর থেকে ইনকাম হচ্ছে, ওটাও আমি মোটামুটি রিজনেবল খরচের চেষ্টা করি, যে লো প্রাইসে থাকে, সেটা আলাদা নীতিমালা। তো সেখান থেকে যে ইনকাম হবে তার একটা পার্ট হয়তো এখানে খরচ হচ্ছে। আমি সারাদিন হয়তো 12 ঘন্টা কাজ করতেছি, হয়তো 13 ঘন্টা 14 ঘন্টা অনেক সময় কাজ করতে হয়, তার 2 ঘন্টা আমি না ট্রান্সপ্লান্টে দিলাম, এই 2 ঘন্টা টাকা না নিলে কিছু আসে যায় না, আমার মনে হয় না কিছু হয়, জীবনে বেঁচে থাকার জন্য বেশি প্রয়োজন কিছু হয় না। আমার যে অন্য টিম মেম্বার গুলো কিন্তু এইভাবে ওরিয়েন্টেড। টিম মেম্বার সবাই দেখেন, দে আর সো মোটিভেটেড, তাদের কিন্তু অল্প কিছু দেয়া হয়, এটা বলতে হবে যে নামমাত্র বললে। তারা অন্যান্য কাজ করেন, তারা হয়তো অন্য সার্জারি করতেছেন, অন্য এটা করতেছেন, ওটা করতেছেন, তাদের তো ইনকাম হচ্ছে। এবং নট দ্যাট, আমি চেষ্টা করি তাদের ইনকামটা যেন কর্পোরেট হসপিটালের কাছাকাছি চলে যায়, হয়তো তাদের পরিশ্রম একটু বেশি করতে হয়। আমি যেটা বলি যে, রোগীর থেকে 2টা রোগী দেখো, এক রোগী থেকে 1500 2000 টাকা না নিয়ে 3টা রোগী দেখো, 500 টাকা করে নিলে তো ক্ষতি নাই, 3টা রোগী উপকৃত হলো, তোমার পকেটে পয়সা তো কমলো না। ডাক্তারিতে আরেকটা বড় সুবিধা, আপনার এই সুবিধা অন্য সার্ভিসে নেই, আপনার কাউকে হেল্প করার জন্য পকেটে পয়সা লাগে না, এই একটা বড় সুবিধা। আপনার মুখের কথা বললেও অনেক সময় হয়ে যায়, প্রেসক্রিপশন করলে হয়ে যাচ্ছে, সার্জারি তো আমার পকেটে পয়সা খরচ হচ্ছে না, আমার সময় হয়তো একটু খরচ হচ্ছে, তো এইটুকু দিলে কি আসে যায়? কিছুই আসে যায় না। আমি ওই সময়টা কি করতাম, হয়তো রিল্যাক্স করতাম, কিংবা হয়তো নাটক দেখতাম, এইটা পারিবারিক সময়টা কমে যায়, হয়তো অন্য সোশ্যাল ইয়েটা কমে যায়। কিন্তু মনে হয় সেই জন্য আমার ডাক্তারি পেশাটা সবচাইতে আকর্ষণীয় এই কারণে যে মানুষকে হেল্প করতে, এমনকি আমার নিজের পরিবারকে কিংবা আপনার আত্মীয় স্বজন, নেইবার, যাকে বলে আমার বন্ধু বান্ধব, আমার সো মেনি ফ্রেন্ডস আছে 11 BCS এর, যে দে আর লাভিং মি, সো ক্লোজ টু মি, এভরিবডি। আমার কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যে তাদের জন্য আমার করতে ইচ্ছা করে। ইট ইজ ইজি টু ডু, আমার পকেটে পয়সা খরচ হচ্ছে না। দিস ইজ দি বেস্ট আকর্ষণ, মানে চিকিৎসা সেবা। স্যার, আপনার সাথে যে টিমের যারা কাজ করছেন তারাও কিন্তু শিখছেন একই রকম, এবং আমি জানি না তারা আমার সঙ্গে আছেন সেই অনেক আগে থেকে, কারো হয়তো প্রায় 20 বছর হয়ে গেছে, তাও যে সঙ্গেই আছেন আমাদের সাথে এখনো যে লেগে আছেন। আল্লাহ পাকই মনে হয় এটাকে, টিমটাকে এরকম মানে ভ্রাতৃত্ব বোধ হয়তো জাগিয়ে তুলেছে মনে হয়। স্যার, বাংলাদেশে এই ধরনের একটা টিম থাকলে, যেমন আমি অনেককেই দেখেছি যারা দেশের বাইরে কিডনি ট্রান্সপ্লান্টটা করছেন, এবং তারপরে যে কনসিকুয়েন্সটা, তাদের তো ফলো আপ লাগে অনেক। তারপর আল্লাহ মাফ করুক, যদি এটা তো শরীরের বাইরের একটা অংশ, গ্রাফট, সেটা যদি রিজেকশন হয়, সেটা আরো ভয়াবহ একটা অবস্থা। তার জন্য বারবার কিন্তু যেতে হচ্ছে দেশের বাইরে, সেটার যে খরচটা। কিন্তু এই যে বাংলাদেশে যদি এই সুবিধাটা থাকে, তাহলে এই ফলো আপটা দেখেন স্যার কত হাতের নাগালে। আর আপনি যেটা বলছিলেন স্যার, আপনি বেশিরভাগ গরিব পেশেন্টের মধ্যে কি দেখেছেন স্যার, কিডনি বিকল রোগগুলো বেশি হচ্ছে? অ্যাফ্লুয়েন্স সোসাইটি তো আছে, কারণ ডায়াবেটিস প্রেসার এটাও কিন্তু বেশ বড় কারণ। এবং অ্যাফ্লুয়েন্স সোসাইটি সাধারণত দেখা যায় যে বাইরে চিকিৎসা করেন, তারা হয়তো আমাদের কাছে হয়তো আসেন না, তারা হয়তো ওই আনরিলেটেড ডোনার ট্রান্সপ্লান্ট করতে চায় বেশি। আমরা তো আনরিলেটেড করি না, সব রিলেটিভের মধ্যে করি, সেই জন্য হয়তো অ্যাফ্লুয়েন্স সোসাইটি আসেন না হয়তো আমাদের কাছে। আর আমি পার্সোনালি
তাদের যাদের সামর্থ্য আছে তাদেরকে আমি বলি না আমার এখানে আসো, জি তাদেরকে বলি যে বাইরে চিকিৎসা নিক, কারণ যে গরিব মানুষটা নিতে পারছে না তার জন্য তো করা দরকার, আসলে অবশ্যই আসলেই তার জন্য করা দরকার। আপনার সাথে এসে গেলে তো নিষেধ করি না, কিন্তু আমি পারতপক্ষে তাদের জন্য একটা খুব ওয়েল অর্গানাইজড একেবারে খুব বেশি অনেক বেশি থাকে, এই চাহিদা পূরণ করা সম্ভব নয়। সেই চাহিদা পূরণ করতে আলাদা ধরনের জিনিস লাগে। আমার টার্গেট একটা কর্পোরেট হসপিটাল সেটআপ, আমার টার্গেট চিকিৎসা সেবাটা যাতে সবচেয়ে টপ মোস্ট হবে। আমার এই জায়গায় কিন্তু ওইটা আবার সব একদম আমার মানে মেশিন পত্র একদম টপ ক্লাস মেশিন পত্র থাকতে হবে। আমার এখানে যে ডায়ালিসিস করার জন্য নরমাল ডায়ালিসিস মেশিন, স্লেট ডায়ালিসিস, সিআরআরটি মেশিন হয়তো বাংলাদেশে অল্প কয়েকটা হাসপাতাল আছে, সেই মেশিন এগুলি সব আমার এখানে আছে। তারপরে আমি যে ট্যাক্টোলিমাস লেভেল মেজারমেন্টের জন্য কেমিলোমিনেসেন্স টেকনিক, এলসিএমএস টেকনিক, এই যে একটা মেশিন কিনেছে প্রায় 2 কোটি টাকা লেগেছে। হয়তো ওই টাকা আমার কখনো ব্যাক করবে না, কিন্তু ওই টাকা দিয়ে শুধু ট্রান্সপ্লান্ট পেশেন্টের ওই ড্রাগ যে ওষুধটা খাচ্ছে ওষুধের মাত্রাটা খুব নিখুঁত ভাবে মেজার করা যায়, কারণ ওই মেজারমেন্টের উপরে নির্ভর করে আমি তো ওষুধের মাত্রাটা ঠিক করব, এবং ওটার উপর ভিত্তি করে তার শরীরটা ভালো থাকবে কি থাকবে না নির্ভর করবে। সেজন্য ওই মেশিনটা আমার একটা টার্গেট হলো যে আমি সবসময় আমি নিজের জন্য টাকা খরচ করি খুব কম, আমি খরচ করি যেন কোয়ালিটি সার্ভিসটা ডেভেলপ করে, এটার জন্য আমার নেক্সট প্ল্যান হয়তো ওই যে করে রাখছি ওটাতে অনেক খরচ হবে, হয়তো একটা মেশিন এসছে নাকি এখনো ক্লিনিক্যালে আমাদের বাংলাদেশে অ্যাপ্লাই করেনি, যে আপনার ব্লাডটা দিলে হয়তো ইউরিনটা দিলে ওর পিসিআর টেকনোলজিতে যত ধরনের ব্যাকটেরিয়া আছে সব উইদিন 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরে চলে আসবে। 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরে চলে আসবে, এই ধরনের একটা মেশিন নাকি আসছে, কয়েকটা আছে আমাদের ক্লিনিক্যালি এখনো আসে না। আমি চিন্তা করতেছি ওইটা নিয়ে আসা যায় কিনা। আমি এই জায়গায় আমি খরচ করতে আমার একটু কার্পণ্য বোধ করে না, কিন্তু আমার কার্পণ্য বোধ করে আমার নিজের বিলাসিতার দিকে আমার যেতে চাই না। আমার যতটুকু ইনকাম হয় সবগুলো আমি এই পারপাসে খরচ করি। আমার যেরকম হিস্টোপ্যাথোলজি আগে ছিল না, এখন আমি গ্রাফট বায়োপসি, তারপরে ওই যে ডিআইএফ, তারপরে SB40, তারপরে আরো যত আছে, এবং বেস্ট সার্জন, বেস্ট যারা আছেন বাংলাদেশে আমার এখানে ব্রিগেডে জয়নুল ভাই আমাদের এখানে কাজ করছেন, এরকম আমি যত ভালো ভালো ডাক্তার যাতে তাদেরকে ইয়ে করে এরকম চেষ্টা করি আর যাতে যতটুকু পারি। আমার টার্গেট যে বেস্ট কোয়ালিটি যাদের সার্ভিস দিতে হবে। আমি তো ধরেন আমি এই সেবাটাকে যেভাবে বলেন না কেন, এটাকে যদি আপনার যেহেতু বিজনেসের ব্যাপারে একটা কথা বলি, ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আমি যেখানেই লেনদেন আছে, একজন লেনদেন থাকলে টাকা দিচ্ছে আর নিচ্ছে, যেখানেই লেনদেন আছে সেটা একটা ব্যবসা বলা যায়। সেখানে একজন ক্রেতা থাকবে, একজন বিক্রেতা থাকবে, এবং বিক্রেতা হচ্ছে ব্যবসায়ী বলা হয়, ক্রেতা হচ্ছে সেটা ব্যবসার বেনিফিটটা নেয়। তো এই ব্যবসা সম্পর্কে একটা হাদিস আছে, হাদিসটা হলো যে যে ব্যবসায়ী অধিক সত্যবাদী এবং বড় আমানতদার তার হাসর হবে নবী, শহীদ এবং সিদ্দিকের সাথে। নবীর সঙ্গে হাসর হবে যে অধিক সত্যবাদী। এখন কি সত্য কথা বলবে? আমি চিকিৎসা করি, চিকিৎসাকে একদম সঠিক জিনিস, আমার এটা অ্যাপেন্ডিক্স, চাপ দিয়ে ঠিক সঠিকটাই বলতে হবে। আমার এটা অ্যাপেন্ডিক্স না বললাম, অ্যাপেন্ডিক্স বলে অপারেশন করলাম, টাকা নিলাম, এটা হবে না। একটা ইউরেটারি স্টোন, ছোট্ট পাথর, ওষুধ দিলে চলে যাবে, ওকে বলে না এটা অপারেশন করলাম যে আমি টাকাটা চলে আসবে। এইরকম একটা প্রস্টেট, সবার প্রস্টেট হবে, সবার তো অপারেশন দরকার নেই, 5% হয়তো অপারেশন লাগতে পারে, তো আপনার বড় হয়ে গেছে, এটাকে অপারেশন করতে হবে। এইভাবে যে অধিক সত্যবাদিতা খুবই ইম্পর্টেন্ট, চিকিৎসা ক্ষেত্রে আরো বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয় জিনিস হলো যে বড় আমানতদার। কি আমানত? ক্রেতা তো বিক্রেতার কাছে কোনো আমানত রাখে না, শুধু বিশ্বাসের আমানত রাখে। 3টা বিশ্বাস নিয়ে একজন ক্রেতা বিক্রেতার কাছে আসে। আপনি ধরেন একটা মোবাইল কিনবেন, একটা মোবাইল কোন দোকানে যাবেন সেটা আপনার বন্ধুর কাছে জিজ্ঞেস করেন, বলে যে অমুক দোকানে যান। কেন ওই দোকানে যাবে? কারণ ওই দোকানে সঠিক জিনিসটা, নিখুঁত জিনিসটা কিংবা পিওর জিনিসটা পাবে, এই একটা নাম্বার। দ্বিতীয় নম্বর, ওই দোকানদার ভালো, তোমাকে ঠকাবে না, দ্বিতীয় জিনিস। তৃতীয় একটা বিশ্বাস নিয়ে যায়, ওজনে কম দেবে না, তোমার থেকে বেশি নেবে না, খরচ কম নেবে। এই 3টা বিশ্বাস নিয়ে একজন ক্রেতা বিক্রেতার কাছে যায়। বিক্রেতা যদি এই 3টা বিশ্বাস ঠিক রাখে তাহলে তার আমানতদারি সঠিক হইল। আমার আমানতদারি কি আমার কাছে আসছে নিখুঁত চিকিৎসাটা পায়, এটার ব্যাপারে আমার যত চিকিৎসা করা দরকার
আমার যন্ত্রপাতি ভালো, আমার ট্রেনিংটা ভালো দরকার, আমার নিখুঁতভাবে যখন কাজটা করব একদম সে কি গরিব না ধনী এদিকে তাকানোর দরকার নাই, আমার কাজটা যাতে সঠিক হয়, এইটা প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেটটা হলো আমি যখন, আমার তো চিকিৎসার ওজন করা যায় না, দাঁড়িয়ে পাল্লা নাই, এখন আমি চিকিৎসা কিভাবে ওজন করি, আমার দাম দিয়ে ওজন করা যেতে পারে। হ্যাঁ, আমার পারিপার্শ্বিক জায়গায় কত খরচ নিচ্ছে তার থেকে আমারটা একটু কম রাখার চেষ্টা করি। যদি আমি বেশি রাখি ভয় হয় যে ওজনে কম হয়ে গেল কিনা, আমি যদি টাকা বেশি রাখি তাহলে আমি ওজনে কম দিলাম, সোজা হিসাব, তাই না? তো আমি সেই জন্য চেষ্টা করি যে আমি পারিপার্শ্বিক সব জায়গায় মিলাই যাতে কম থাকে, তাহলে আমি ওজনে কম দেবো। কোরআন শরীফে অনেক জায়গায় আছে অনেক কমের কথা বলা আছে, যারা ওজনে কম দেওয়ার কারণে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। তো ওজনে যাতে কম না হয়। তৃতীয়, আমি যেন কাউকে না ঠকাই, এটা খুব খেয়াল রাখতে হবে। তো এই তিনটা জিনিস যদি খেয়াল রাখি তাহলে আমার ওই হাদিসের ভিতরে ঢোকার সম্ভাবনা, আমি মনে করি যে কোনো কাজের ভিতরে যদি আমার কোনো হাদিসের প্রতিফলন ঘটে কিংবা কোরআনের আয়াতের প্রতিফলন ঘটে, সেই কাজটা সৎ কাজ হওয়ার সম্ভাবনা, সেই কাজটা ইবাদত হওয়ার সম্ভাবনা। আমি যদি এইভাবে করি, ফরম্যাটটা যদি এইভাবে হয়, তাহলে আমার কাজটা ইবাদত হওয়ার সম্ভাবনা, আমার হয়তো ওই টাকাও আসবে, আমি চিকিৎসাও করব এবং সওয়াব পাওয়ার সম্ভাবনা, হয়তো নবী শহীদের সাথে হাসর না হইলেও সম্ভাবনা আছে ফুলসিরাত পার হওয়ার, হয়তো সম্ভাবনা আছে হয়তো আগুন থেকে বেঁচে যাওয়ার। এটাই আর কি আমার উদ্দেশ্য, আমার বলার উদ্দেশ্য। যে একটা দর্শন স্যার আপনার, মানে আমি মুগ্ধ হয়ে আপনার কথাগুলো শুনছিলাম। এভরিথিং, ইভেন একজন চাকরিজীবীও কিন্তু একটা ব্যবসায়ী, ওখানে তো চাকরি কি ব্যবসা, এখানে কিন্তু ব্যবসার সম্পর্কটা উল্টা। বিক্রেতা যে চাকরি করে, কি বিক্রি করে, সে সময় বিক্রি করে, সময়, শ্রম এবং মেধা, এই তিনটা জিনিস সে বিক্রি করছে। যখন এই জিনিসটা বিক্রি করতেছে, সঠিকভাবে একদম টাইমলি যেতে হবে, আমার যতক্ষণ চাকরি করবে শ্রম মেধা সবকিছু ওই প্রতিষ্ঠানের জন্য দিতে হবে, তাহলে পারে আমার চাকরিও করবে, ও বেতনও নেবে এবং ওইটা ইবাদত হওয়ার সম্ভাবনা, এবং তার হাসর কিন্তু নবী শহীদের সাথে হওয়ার সম্ভাবনা, যদি নাও হয় আগুন থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশ আছে আমার ধারণা। যে কাজটাই করি সেই কাজটাই যদি সততার সাথে করি, এক্স্যাক্টলি এটাই হচ্ছে, আমি যে অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে আমরা তো সবাই আমাদের জীবনটাকে খালি সুন্দর করা, কত সুন্দর একটা এমনি সুন্দর হয়ে যাবে। আপনি যদি আপনার একটা এমনি সুন্দর হয়ে যাবে, দেখবেন যে যদি কেউ হাদিসের ভিতরে ঢোকে, যদি একটা হাদিস পড়তেছেন সেদিন, আল্লাহ পাক কোমলতা এবং নম্রতার অধিকারী, তিনি কোমলতা এবং নম্রতাকে পছন্দ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা করা হাদিস, উনি বলছেন যে একবার এরকম রাসূল এসে বলছে যে, হে আয়েশা, তোমার জীবনের সাথে কোমলতা ও নম্রতাকে একনিষ্ঠ করে ফেলো এবং তোমার জীবন থেকে কঠোরতা ও নির্লজ্জতাকে পরিহার করে ফেলো। তো এরকম, তো যদি কোনো কাজের সাথে কোমলতা এবং নম্রতা যুক্ত থাকে, সেই কোমলতা নম্রতায় তার ওই কাজটাকে সৌন্দর্যমণ্ডিত করে ফেলে। আর যদি কোনো কাজের থেকে কঠোরতা চলে আসে, কোমলতা নম্রতা যদি ত্যাগ করা হয়, সেই কাজটা ত্রুটিপূর্ণ হয়ে যায়। একজন ডাক্তার খুব ভালো চিকিৎসা করেন, খুবই সুন্দর, সবকিছু সুন্দর কাজ করেন, কিন্তু একটু কড়া মেজাজের, কি বলবে ডাক্তার, ওই ডাক্তার সাহেব খুব ভালো সবকিছু, কিন্তু এইরকম প্রত্যেকটা হাদিস আমি দেখছি, প্রত্যেকটা হাদিস এবং প্রত্যেকটা কোরআন এত পারফেক্ট, মানে সত্যের গ্রেডিং আছে, 4টা গ্রেডিং, তার ভেতর সত্যের সবচেয়ে সত্য হচ্ছে কোরআন শরীফের আয়াত, এটার থেকে নাই। দ্বিতীয় সত্য হচ্ছে হাদিসে কুদসি, কতগুলো হাদিসে বলা আছে যে আল্লাহ পাক বলেন এরকম। তারপরে হচ্ছে নরমাল হাদিসগুলো, তারপরে ইজমা কিয়াস থেকে যেগুলো আসে এগুলো। তো এই প্রত্যেকটা কোরআনের আয়াতগুলো এরকম একটা, আমরা তো সবাই সফল হতে চাই, অনেকেই অনেকভাবে বলেন অধ্যবসায় থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, এইগুলি থাকতে হবে, এগুলি, কিন্তু কোরআন শরীফে তা কিন্তু নাই। কোরআন শরীফে অনেক জায়গায় সফলতা, সে সফল হয়ে গেল, কয়েকটা কন্ডিশন লেখা আছে, তার ভিতরে আমি একটা আয়াতে একটা কন্ডিশন আছে এরকম সেই আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ আফলাহা যাক্কাহা ওয়া কাদ খাফা মান দাসসাহা। এই দেখেন, সে সফল হয়ে গেল যে নিজেকে পবিত্র করলো, পবিত্রতার সাথে যুক্ত করছে, সে ধ্বংস হয়ে গেল যে নিজেকে কলুষিত করলো, সে ধ্বংস হয়ে গেল। টার্মটা কি, পবিত্রতার সাথে সফলতা এবং কলুষিত করলে সে। এখন আমার জানতে হবে পবিত্রতা কি, অপবিত্রতা কিসে কিসে আসে।
আমি যদি মিথ্যা বলি অপবিত্র হবে, আমি যদি নির্লজ্জতা করে অপবিত্রতা, আমি যদি অশ্লীলতা করে অপবিত্রতা হবে, আমি যদি ওজনে কম দেবে অপবিত্র, আমি যদি মানুষকে প্রতারণা করে ঠকাই সেটা অপবিত্রতা হবে, আমি যদি দুধে পানি মিশাই সেটা অপবিত্রতা। এই এভরিথিং, আমি পড়াশোনায় যদি পড়াশোনার ক্লাস চলতেছে আমি যদি গল্প করি সেটা অপবিত্রতা হবে। এরকম যদি একটা ছাত্র যে ঠিক অ্যাটেন্টিভলি করে, হ্যাঁ কোনটা কোনটা তো অপবিত্রতা হবে, হ্যাঁ অশ্লীল ইয়ের ভিতরে যাবে না, মোবাইল টিপবে না, ঠিক অ্যাটেন্টিভলি, সেই ছাত্র ভালো রেজাল্ট না করে পারে না। সততা যেখানে স্যার সেটা একটু দেরিতে মানুষ মনে করে, কিন্তু এই জায়গায় কিন্তু আরেকটু আবার এক্সপ্লেনেশন আছে। মানুষ মনে করে আমি এত সততার সাথে চিকিৎসা করছে, এই যে ধরেন এত এই যে আমাদের এই এত মানুষ ভালো বলতেছে, এত ইয়ে বলতেছে, এটা আমি কিন্তু এটা কেউ ভয় পাই। কারণ ওই যে একজন যদি ওইভাবে ব্যবসা করে তার ব্যবসা তো অনেক লাভবান হতে থাকবে, তার টাকা অনেক প্রভাব প্রতিপত্তি হতে, তার মান সম্মান দিতে থাকে। মানুষ মনে করে আমি এত সুন্দর করে করেছি সেই জন্য আল্লাহ পাক রিওয়ার্ড দিচ্ছেন। আমার কিন্তু মনে হয় না, আমার মনে হয় আল্লাহ পাক রিওয়ার্ড দিচ্ছেন না, আপনাকে পরীক্ষা দ্বিতীয় স্তরে পরীক্ষার ভিতরে ফেলছেন। কারণ দ্বিতীয় স্তরে পরীক্ষা হচ্ছে আপনি বিলাসিতা করেন কিনা, আপনি কি অহংকার করেন কিনা, আপনি কি মানুষের উপরে জুলুম করতেছেন কিনা, আপনি কি টাকার উপরে বিশ্বাস স্থাপন করতেছেন কিনা, এইগুলি পরীক্ষা হবে এখন। এগুলি পরীক্ষার জন্য আপনার টাকা দরকার, আপনার ক্ষমতা দরকার, আপনার ইয়ে দরকার। এই জন্য এগুলি যখন দিয়ে দেবে তখন ওই পরীক্ষাগুলি হবে। আপনি কি ওর থেকে বেঁচে থাকতেছেন কিনা আল্লাহ পাক পরীক্ষা করতেছেন। সেই জন্য আমার মনে হয় না যে ওইগুলো আপনাকে আল্লাহ পাক খুশি হয়ে দিচ্ছেন। স্যার যখন শুরু করেছেন 2007 সালে কিডনি প্রতিস্থাপন, তখন তো স্যার মানে এত পেশেন্ট তো ছিল না, হসপিটালে এত ওয়েল অর্গানাইজ ছিল না স্যার। তারপরও জিজ্ঞেস করতে হয় স্যার, তখন থেকে তো স্যার বিনামূল্যেই করছেন তাই না? তারপরও তখন কিভাবে মেইনটেইন করেছেন? এখন তো নয় স্যার, অনেক মানে কি বলবো প্রচার হচ্ছে, অন্যান্য রোগেরও ট্রিটমেন্ট করছেন, সেগুলো দিয়ে হয়তো সবকিছু চলে যাচ্ছে। সেই সময়টাতে স্যার কিভাবে আসলে কি যে চ্যালেঞ্জগুলো কেমন ছিল স্যার? চ্যালেঞ্জ তো সাংঘাতিক ছিল আপনার। যে আমি যখন নিগদাতে জাতীয় কিডনি রোগ নিউরোলজি হসপিটালে 2001 সালে জয়েন করি, তখন কিন্তু ইনডোর ছিল না। তো অনেকে আমাকে নেওয়া হলো ট্রান্সপ্লান্ট সার্জারিতে। তখন থেকে হ্যাঁ প্রথমে ট্রান্সপ্লান্ট সার্জারি সহকারী অধ্যাপক। তখন দেখলাম যে ট্রান্সপ্লান্ট সার্জারি তো করতেই হবে। আমি কিন্তু মানে নিজে ইচ্ছা করে এর ভিতরে ঢুকছি তা কিন্তু নয়। আমি ধরেন 1996 সালে মানে তৎকালীন পিজি হাসপাতালে জয়েন করি। তো প্রায় 4 বছর ছিলাম এমএস করার জন্য, মাস্টার ডিগ্রি ইন ইউরোলজি। তখন প্রায় 40-50টা ট্রান্সপ্লান্টের সাথে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। হয়তো কিডনি ট্রান্সপ্লান্টে বেড তৈরি করতে পারতাম, অ্যানাস্টোমোসিস করি নাই, মানে ইয়ে করি নাই। তো তখন দেখতাম একটা কাজটা বেশ কঠিন। সে সকালে শুরু হতো, বিকাল পর্যন্ত অনেক লম্বা কাজ, তারপরে অনেক সময় আউটকাম ভালো না, দেখা যায় কিডনিটা চলছে না, এরকম অনেক রোগীর কষ্ট, রোগীর লোকজন অনেক প্রশ্ন, এগুলি বেশ ঝামেলা। হ্যাঁ অনেক প্রশ্ন, আবার কষ্ট, একজন ডোনার একটা কিডনি দিয়েছে সেটা চলতেছে না, কি কষ্ট। তো এইরকম একটা রিস্কি সার্জারিতে তো যাওয়া ইচ্ছা করে কেউ যায় না। আমি ওখান থেকে পাশ করার পরে পিজি মানে ঢাকা মেডিকেলে ছিলাম রেজিস্ট্রার হিসেবে, তারপর বরিশাল মেডিকেলে ছিলাম। তখন ইন্ডোইউরোলজি যেগুলি নিউ সার্জারি, বরিশালে গিয়ে যেরকম বলেছিলাম যে যেসব সার্জারির জন্য ঢাকায় পাঠান সেগুলো পাঠান না, সেগুলো আমি করে দেবো, যেগুলো আপনারা করেন অসুবিধা নেই। আমি এরকম করে করেছিলাম যে ডিফিকাল্ট সার্জারি গুলো আমি করতাম এখানে, এন্ডোস্কোপিক সার্জারি যেগুলো মেশিন দিয়ে করা যায় সেগুলো করেছিলাম। তো এরকম তো তখন তো মোটামুটি ভালোই চলে। কিন্তু যখন আমি নিগদাতে পোস্টিং হলো ট্রান্সপ্লান্টে, তখন দেখলাম যে ট্রান্সপ্লান্ট করতেই হবে। কিছুদিন আমি যদি না করি, কিছুদিন পরে লোকজন বলা শুরু করতে ট্রান্সপ্লান্ট পারে না, এই কথা বলবে। এটা তো আমার জন্য খুবই মানে পীড়াদায়ক হবে। তো এটাই আমার প্রধান কারণ ছিল যে ট্রান্সপ্লান্টের পিছনে থাকা। তখন রোগী ছিল না, আমি মানে তৎকালীন পিজি হাসপাতালে যেতাম প্রায়, গিয়ে যেতেন শনিবারে ট্রান্সপ্লান্ট হতো, ওখানে গিয়ে দেখতাম। তো দেশের যেগুলো দেখা হয়ে গেল, তখন আমি পার্শ্ববর্তী দেশে আমি আহমেদাবাদে ইন্ডিয়াতে গেছিলাম, তারপরে করাচিতে গেছি, তারপরে নেপালে গেছি। এরকম ওদের দেশে কিভাবে চলতেছে, কিভাবে হচ্ছে, আমি মানে সবচেয়ে বেশি ট্রেনিং মানে আমার মানে হাতে খড়িটা হয়েছে করাচির এসআইওটি। সেটা একটা বেনাফারেট, এটা থেকে আমার মানবিক জিনিসগুলো আসছে। ওখানে এভরিথিং ইজ ফ্রি, এভরিথিং ইজ ফ্রি। কিভাবে স্যার ডোনার এজেন্সি আছে, অনেক ডোনার, হ্যাঁ অনেক ডোনার এজেন্সি, এটা একটা সমস্যা। তো ওই ডোনার এজেন্সি আছে, তারা দিচ্ছে অনেক টাকা, মেডিসিন পর্যন্ত ফ্রি, এভরিথিং ইজ ফ্রি। তো ওখান থেকে আমার অনুপ্রেরণা যে ওনার থেকে যে কিভাবে করা যায়, মানে সহজ সম্ভব
ওদের অনেক সিস্টেম গুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। আচ্ছা। ওটাই এসে আমি দেশে এসে যখন ইয়েতে নিগদতে কাজ শুরু করি, তো দেখলাম যে করা যাবে, আমি পার্ট পার্ট করে হ্যাঁ এটা করা সম্ভব হবে। তখন আমি রুগী রেডি করলাম, রুগী রেডি করলে দেখি আমার পিজি হাসপাতাল থেকে আমার শ্রদ্ধেয় শিক্ষক সালাম স্যার, আনোয়ার স্যার, সাজিদ হোসেন স্যার, ওনাদেরকে ডেকে নিয়ে আসতে হতো, কারণ আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাকে করতে দিত না। তখন দেখলাম যে আমি ট্রেনিংটা করে নিয়ে আসছি, আমাকে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কবে হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না হলে আমাকে নিজে হাতে করতে দেবে না। তো এই জন্য আমি তখন জিদ করেই হয়তো এই প্রাইভেট সেক্টরে আনতে হলো। আমি তখন একটা ক্লিনিকে কাজ করতাম, তখন কি করব, তো আমার কাছে তো রুগী আসবে না, তখন আমি ডায়ালাইসিস সেট আপ করলাম, যে ডায়ালাইসিস করতে তো রুগী তো আসবে ডায়ালাইসিস করতে। তো ডায়ালাইসিস করার জন্য আমি দুটা মেশিন কিনলাম, আমার মামা একটা মেশিন দিল, আরো কয়েকটা মেশিন নিয়ে একটা ডায়ালাইসিস সেট আপ করলাম ওখানে। এখানে কি ডায়ালিসিস হয়? এখানে তো বিরাট প্রায় 50টা মেশিন ডায়ালাইসিস। মানে যেমন বাইরে যেমন ডায়ালিসিস একটু এক্সপেন্সিভ, এখানে কি 1500 টাকা। আমার এখানে মানে নন প্রফিট করা, আচ্ছা, মানে যেটা সর্বনিম্ন করা, হ্যাঁ সর্বনিম্ন করা এটা। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আমার এখানে কোনো ডোনার এজেন্সি নাই। আমার ইয়েটা হলো প্রোটোকলটা এরকম, বোধহয় 80,000 না 1 লাখ স্কোয়ার ফিট এরিয়া, তার ভিতরে আপনার ধরো 5,000 স্কোয়ার ফিট এরিয়াকে আপনি রিনোভেট করলেন, যে 5,000 স্কোয়ার ফিট এরিয়ার আপনি ভাড়া নাই ধরলেন, কি আসে যায়, এটা রিনোভেট করতে হয়তো আইসিইউ সেটআপ মানে কেটি আইসিইউ, কিন্তু অত বেশি খরচ না, কারণ এটা ফলো আপ লাগে। মেইন আইসিইউতে ভেন্টিলেটর, এখানে ভেন্টিলেটর লাগে না এরকম। তো এইরকম সেটআপ করলে মনিটর দিলেন, সিরিজ পাম্প দিলেন, এগুলি দিয়ে গেটা করে দেন, তারপর ভাড়াটা না ধরলেন, কি আসে যায়, কিচ্ছু হয় না। এইরকম আমার এইভাবে এরকম করে দেয় যে আপনি অন্য সাইড থেকে তো আসছে এরকম। হ্যাঁ, আমি সেজন্য নিজের ইয়ে থেকে, যাতে আমি এটাকে বলে অর্কিড ফর্মুলা বলি, যে অর্কিড দেখবেন যে একটা দুটো বড় গাছ চিন্তা করেন পাশাপাশি দাঁড়ায় আছে, তো একটা গাছে অর্কিড আছে, অর্কিড ফুল নিউট্রিশন কিন্তু ওই গাছের থেকে নিচ্ছে, কিন্তু গাছের কোনো ক্ষতি করতেছে না। গাছ ঠিক আরেকটা গাছে অর্কিড নাই, ওই দুইটা গাছই সমান তালে চলতেছে, দুইটা গাছই সমান লম্বা, সমান শাখা প্রশাখা, সমান পাতা পল্লব, কোনো ঘাটতি করে না, অর্কিড কোনো ঘাটতি করে না, কিন্তু ইন রিটার্ন সুন্দর ফ্লাওয়ার দিচ্ছে। দুইটা গাছ এরকম যদি দাঁড়ায় থাকে মানুষ কার দিকে তাকায়, ওই যে গাছে অর্কিড ঝুলছে ওই গাছে, বাহ সুন্দর। তো আমার হাসপাতালটা ওই রকম, হাসপাতালটা একটা বড় গাছের মতো, এখানে অন্য সার্জারি, এটা হচ্ছে নেফ্রোলজি হচ্ছে, হচ্ছে সবগুলি দিয়ে যে ইনকাম হচ্ছে, তার একটা পার্ট, অল্প একটু পার্ট হয়তো ট্রান্সপ্লান্টে যাচ্ছে, কিন্তু ট্রান্সপ্লান্টে যে ফ্লাওয়ারটা দিচ্ছে সেজন্য আপনারা আসছেন, সবাই দেখছে, এইটা মানবিক পার্ট। এবং আমার এটার জন্য ডোনেশন দরকার হয় না। আপনাকে একটা এক্সাম্পল বলি, আমাদের প্রতি মাসে প্রায় 600-700 ট্রান্সপ্লান্ট করা, তারও বেশি হবে এখন তো অনেক সংখ্যা বেড়ে গেছে, 800-900 ট্রান্সপ্লান্ট করা রোগী এভরি মান্থ, মানে এখানে ফলো আপ আসছে এভরিডে, বোধহয় 40-50টা রোগী আমার দেখতে হয়। এগুলি দেখতে সময় লাগে না, তো এইগুলি প্রত্যেকটা টেস্ট করা লাগে, ক্রিটিনিন টেস্ট করা লাগে, সিবিসি করা লাগে, ইউরিন করা লাগে, সুগার করা লাগে, কখনো এরকম। এই টেস্টগুলি করতে প্রায় 700-800 টাকা খরচ হয়ে যায়। ওদের যদি 700 টাকা করে নেওয়া হয়, তোরা আসতে চায় না, কষ্ট হয়, সেজন্য এটা ফুল ফ্রি করে দিচ্ছে, আমরা ফুল ফ্রি করে দিয়ে এরা করতেছে। হ্যাঁ, তো ফলো আপটা তো এমনি প্রেসক্রিপশন তো ফ্রি, ওই পরীক্ষা নিরীক্ষা ফ্রি করছে, না হলে পরে আসে না, না আসলে পরে ওই কিডনিটা নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে সমস্যা। তো এরকম করে রাখছে, তাতে আমার হয়তো 7-8 লক্ষ টাকার টেস্ট ফ্রি হচ্ছে, কিন্তু আমি জানি এই 7-8 লক্ষ টাকার টেস্ট হয়তো ফ্রি হচ্ছে, কিন্তু আমার পকেটে পয়সা মনে হয় 60-70 হাজার টাকা বেশি খরচ হচ্ছে না, বিকজ আমার তো এক্সট্রা মেশিন লাগতেছে না, ওই মেশিনই হচ্ছে, আমার এক্সট্রা স্টাফ লাগতেছে না, ওই স্টাফই করতেছে, আমার বেতন বেশি লাগতেছে না, আমার ওই স্পেসের জায়গারও ভাড়া লাগতেছে না, ইলেকট্রিসিটি সামান্য রিএজেন্ট লাগতেছে। আমার কাছে মনে হয় 10% বেশি নয় রিএজেন্টের খরচ। তো আমার খরচ দেখেন 60,000 টাকা খরচ করে আমি যদি 7-8 লক্ষ টাকার সার্ভিস মানুষকে দিতে পারি, এর থেকে বেস্ট ইউজ অফ মানি আর কিছুতে নাই মানে। এবং এর চেয়ে বড় সেবা এইভাবে আমি করে রাখছি। আমি যখন ছোট ছিলাম কেউ তার আমাকে ডোনেশন দেবে না, আমি ওই চিন্তা করে একরেছি। এখনো ডোনেশন নিতে আমার খুব ভয় লাগে, ডোনেশন নিলে সেটা না প্রশ্ন থেকে আমি নিজে ক্লিয়ার থাকতে পারি কিনা, কারণ আমি তো আর ওইটা হিসাব নিকাশ করতে পারবো, আমাকে স্টাফ নিতে হবে, তারা 2 নম্বরই করে কি করে, সেটা দায়িত্ব তো আমার ঘাড়ে পড়ে যাবে, সেজন্য তার থেকে এই পদ্ধতিতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এভরিথিং রানিং ভেরি স্মুথলি চলছে। বলছেন মানে এইভাবেও যে এত সুন্দর করে করা সম্ভব না, আমি কিন্তু শুধু জানতাম স্যার যে আপনি বিনামূল্যে করছেন, কিন্তু এত সুন্দর করে যে করছেন করা সম্ভব, আসলেই সম্ভব। আসলে এটার জন্য দরকার সদিচ্ছা। স্যার ডেইলি কয়টা ট্রান্সপ্লান্ট করা সম্ভব হয়?
আমরা তো একটা করেই করি, একটা করে। সপ্তাহে ছয়টা হয়। সারাদিন লাগে তো হ্যাঁ স্যার? হ্যাঁ, সারাদিন লাগে না, সারাদিন লাগে না? এখন অত সময় লাগে না, আগে আগে লাগতো স্যার। এখন 4 ঘন্টা, 4 ঘন্টা হ্যাঁ, হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম 5 ঘন্টা এরকম। তারপরে স্যার ডোনারের হ্যাঁ। কতদিন ভর্তি থাকতে হচ্ছে? ডোনার বেশি দিন থাকা লাগে না, 5-7 দিন। 5-7 দিন। আর আর যিনি রেসিপিয়েন্ট 8-10 দিন এরকম থাকে। 8-10 দিন। তারপর কতদিন পর তারপর বাসায় চলে যায়, বাসা থেকে এসে ফলো আপ করে। ফলো আপ করে? প্রথম দিকে প্রতি সপ্তাহে 5-7 দিন, 5 দিন পর পর আসে, 7 দিন পর পর আসে, এইভাবে প্রায় 3 মাস। 3 মাসে মোটামুটি একটা কিডনি সেট হয়ে যায়। সেট হয়ে গেলে পর ওর ডোজটা ফিক্স হয়ে যায়, ওটা তখন বাসায় চলে যায়। বাসায় গেলে 15 দিন পর পর কিছুদিন, তারপরে মাসে একবার করে, প্রথম বছর মাসে একবার করে, তারপরে 1 বছর 2 বছর চলে গেলে তখন 2-3 মাস পরে। কিন্তু অনেকে অনেক দিন গ্যাপ দেয়। হ্যাঁ, রেগুলার ফলো আপ ভেরি ইম্পর্টেন্ট। রেগুলার ফলো আপ না হলে পরে যদি কিছু ঘটে থাকে সেগুলি ধরা যায় না। আর কাউন্সিলিং এ যে ওষুধপত্র ঠিক মতো খায় না, এই কাউন্সিলিং প্রত্যেকবার আসলে আমি প্রত্যেকটা রোগী একসাথে করে বসাই, কাউন্সিলিং বারবার কাউন্সিলিং, যেন যখন ওষুধ ঠিক মতো খেও। কারণ একটা এক্সাম্পল দিয়ে বলে দিই যে এই কিছুদিন আগে আমাদের একটা রোগী প্রায় 2 বছর 100 খুব সুন্দর কেটে নিয়ে হঠাৎ করে নিয়ে আসছে 700 কেটে নিয়ে। কেন? যে আমি স্যার কয়েকদিন ওষুধ খেতে পারিনি। কেন? পয়সা ছিল না, আমি কিপ ছিল না, এরকম অবহেলা করছে। 1-1.5টা করে ওষুধ যে একটা করে খেয়েছে, এর ভিতরে ও বুঝতে পারেনি। হ্যাঁ, দেখতে ভালোই আছে, কমায় খেলে যে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে বোঝা যায় না। প্রবলেম ইজ অ্যানাদার প্রবলেম, কিডনি রোগটা ধীরে ধীরে হয়। এই কিডনি লাগানো কিডনিটাও বেশ ভালোই কাজ করতে থাকে, ও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ও আসছে যখন, আসার সাথে সাথে 700 কিডনি, ও নিজেই বিশ্বাস করতেছে না যে 700 আবার করছে, আবারও করছে, করে দেখে আবারও একই আসছে। তখন আমার কাছে আমি তো সব ঠিক আছে স্যার, 700 এটা কি কেমন ভাবে হলো? আমি বুঝতে তো কি করছে, ওষুধ ঠিক মতো খাই। এই হিস্ট্রিটাই তখন ওই 20টা রোগী আছে, তাদের যখন শুনে যে ওষুধ যদি ঠিক মতো না খাওয়া হয় তো আমার কিডনিটা নষ্ট হয়ে যাবে এবং আমি বুঝতে পারবো না। এই ইম্পর্টেন্ট মেসেজটা দেওয়ার জন্য এইভাবে আমি বলি যে স্যার তাদেরকে যে ফলো আপের জন্য একটা ওভার ফোন কোনো ব্যবস্থা কি আছে স্যার? ওভার ফোন আমরা বছরে মাঝে মাঝে করি, যে কে কি কেমন আছে, কোনটা কি আমাদের স্টাডি করার জন্য, যে আমাদের কতটা পেশেন্ট খারাপ হয়ে গেল, কি কারণে খারাপ হলো, এরকম হিস্ট্রিটা নিয়ে রেকর্ড করে। হ্যাঁ, প্রত্যেকের রেকর্ড আছে, প্রত্যেকের ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে ডোনার রিসিপিয়েন্টের ফোন নাম্বার দিয়ে ইয়ে কাছে এবং পাশাপাশি লিখে রাখা হয়। তারা দেখা যায় করোনার সময় অনেক রোগীরা করোনা হয়ে গেছে, কোনো লস টু ফলো আপ যদি থাকে তাদের লস ফলো আপ রিচ করা যায়। আছে বাংলাদেশে তো এই জিনিসটা সবচেয়ে বেশি লস টু ফলো আপ বেশি, এটাই আইসবার্গের নিচে সবচেয়ে বড় একটা। তবে এরা মোটামুটি ফলো আপ কাউন্সিলিং করলে ভালো ফলো আপ করে। ফ্রি করি তো, সব ফ্রি করাতে। আমরা যখন প্রথম বছর আমরা হাফ ফ্রি করছিলাম, দেখলাম যে 75% আসে, 25% আসতে চায় না। তারপরে আমরা ফুল ফ্রি করার পরে দেখে যে 90+ ফলো আপে আসে। কিন্তু তারপরে আমার কাছে মানে কাউন্সিলিং ইজ মোর ইম্পর্টেন্ট। কাউন্সিলিং যদি ভালো মতো করা যায় তাহলে পরে ওরা সব রোগের ক্ষেত্রেই মনে হয় সব ডাক্তারদেরই আমাদের দেশে আমার মনে হয় স্যার, আমি দেশের বাইরে আমিও স্যার পড়াশোনা করেছি, ডাক্তারের কাছে ওখানেও যেতে হয়েছে। তো আমার কাছে স্যার কি মনে হয়েছে, আমাদের দেশের ডাক্তাররা কিন্তু অনেক ট্যালেন্টেড স্যার। সমস্যাটা শুধু একটা জায়গায় গ্যাপ কি স্যার, কাউন্সিলিংটা। আমার কাছে সেটা মনে হয় স্যার, আপনার কাছে কি মনে হয়? কাউন্সিলিং আসলে একটু দুর্বলতা আছে আমাদের, রোগীর চাপের কারণে অনেক সময় হয় না। কারণ আছে স্যার, ওখানের জনসংখ্যা এখানকার জনসংখ্যা তো সেম, রোগীর চাপটাই বেশি। তারপরে হয়তো অ্যাটলিস্ট 2-3 মিনিট যদি একটু তারপরও কাউন্সিলিংটা ডক্টরের মুখ থেকে যদি কাউন্সিলিংটা শুনে, এটা একটু বেশি মনে হয়। এটা আমার কাছে মনে হয় আসলে এটার সাথে যদি একটু কিছু জিনিস যদি যুক্ত করা যায়, যেমন যে তাহলে পরে মনে হয় মানুষ, যারা আমরা রিলিজিয়াস আছি, যারা ইসলামকে ভালোবাসে, কিংবা আমার ডাক্তারিটা কিভাবে ইবাদত হতে পারে। যে রোগীটা আসছে, আমি যদি ওর কাছে একটু, ও কিন্তু অনেক অ্যাংজাইটি নিয়ে আসছে, অনেক অ্যাংজাইটি নিয়ে আসছে, ওই অ্যাংজাইটিটাকে আমরা কমানোটাও একটা উদ্দেশ্য। আমি যদি ওকে বকা দিয়ে দিই, আমি যদি একটা ধমক দিয়ে দিই, দিতে পারি, দিলে পরে তো ওর অ্যাংজাইটিটা আরো বেড়ে যাবে। ওকে ভয় দেখালে, হ্যাঁ ওইভাবে করব যাতে তার উপরে ইহসান হয়, যার পরে সঠিক চিকিৎসাটা হয়, যাতে তার উপরে করুণা হয়। একটা হাদিস এরকম আছে, আজকে আমি যদি মানুষের সাথে যেভাবে ব্যবহার করব, আল্লাহ পাক পরকালে আমার সাথে ঠিক সেইভাবে ব্যবহার করবে। আজকে আমি যদি দয়ার সাথে যদি ব্যবহার করি, করুণার সাথে যদি ব্যবহার করি, আল্লাহ পাককে আমি পরকালে আমার যখন বিচার হবে আমার উপরে করুণা করবে, আমার উপরে দয়া করবে। আমি যদি আজকে ক্ষমা করি মানুষকে, আল্লাহ পাক আমাকে পরকালে আমার প্রতি ক্ষমা বেশি করবেন। কথা বলছেন? এইরকম এই বিলিফটা যদি থাকে, মনে হয় ডাক্তার সাহেব ঠিক হয়ে যাবেন, যে আমি আজকে যদি বকা দেই, আল্লাহ পাক আমাকে বকা দিবেন।
দুনিয়াতেও বকা দিবেন অনেক সময় হয়তো এরকম, হ্যাঁ কিছু এরকম। শাস্তি তো তো এই আল্লাহ জিনিস দুনিয়াতেও এই জিনিসটা যদি খেয়াল রাখা হয়, আর আমি যদি না করি, আল্লাহর ভয় না করি, ওটা ইবাদত হয়ে যাবে। আল্লাহর ভয় আমি যদি ওটাকে ও একটু মিষ্টি করে হেসে সুন্দর করে বুঝাই দিলাম, ইয়ে করে দিলাম, ও আশ্বস্ত হয়ে বাইরে গেল, এই যে তার রিলিফ হয়ে বাইরে গেল, আমার যে পেরেশানি পরকালে থাকবে, বলে যে কিয়ামতের ময়দানে যে পেরেশানি, আল্লাহ পাক ওই পেরেশানি থেকে হেফাজত করার সম্ভাবনা রয়ে গেছে। আমি যদি ওই রোগীটার পেরেশানি থেকে দূর করতে পারি, মনে হয় আমার পেরেশানি পরকালে আল্লাহ পাক কমাই দিবেন। এইরকম এই ধরনের বিলিফটা দরকার। বিলিফ যদি থাকে তাহলে ডাক্তার সাহেব অটোমেটিক করার সম্ভাবনা। আর আমাদের স্যার চিকিৎসা শাস্ত্রে তো স্যার মানুষের সেবা করার সবচেয়ে বেশি সুযোগ, সবচেয়ে সুযোগটা আমরাই তো পাই স্যার, তাই না? এই সুযোগটা হারানোর আমাদের মানে বরং এই সুযোগটা যদি হারাই আমরা, আমাদের মতো মানে কি বলবো আসলে লুজার আর কেউই নয় স্যার। স্যার ডোনারের ক্ষেত্রে, ডোনার বিষয় নিয়ে একটু কথা বলতে চাই স্যার। অনেক সময় রিলেটিভরাও কিন্তু কিডনি দিতে চায় না স্যার। তো সেক্ষেত্রে স্যার দেখা যায় যে অনেকে কিডনিটা কিনে নেয়, যেটা বলেন যে স্যার আত্মীয়ের বাইরে, কিন্তু ওই সব ক্ষেত্রে স্যার সাকসেসটা কি সমানই থাকে, নাকি এটার একটা স্যার রিলেশনশিপ আছে কোনো, যে আত্মীয়ের মধ্যে ডোনার থাকলে আসলে ওই বিষয়টা বলি যে রিলেটিভ আনরিলেটেড ডোনার সবগুলাই মোস্টলি 99% কমার্শিয়াল, দেয়ার ইজ সামথিং লেনদেন হয়ে থাকে। এটা আসলে গঠিত কাজ। ইসলামে কিন্তু নিষিদ্ধ, ইসলামে কিন্তু নিষিদ্ধ, অর্গান কিন্তু সেল বাই করা যাবে না, ইসলামে কিন্তু নিষিদ্ধ। কিন্তু হ্যাঁ, যেমন আমরা চোখ ডোনেট করি, এটা হালাল। হ্যাঁ, আফটার ডেথ ইউ ক্যান ডু ইট। হ্যাঁ, তো এটা যেতে পারে, কিন্তু যে জীবিত অবস্থায় যেটা যদি আমি কোনো অঙ্গ বিক্রি করে, এটা নিষিদ্ধ, কিন্তু সেল করা যাবে না। কিন্তু তারপরে না জানার কারণে করে থাকে অনেকে, তো এটা আসলে অনৈতিক। আমাদের যে জিনিসটাতে যেতে হবে, আজকে যেতে হবে, যে জিনিসটাতে অবশ্যই যেতে হবে, আপনাদের সহায়তার জন্য জরুরি যে আমাদের ক্যাডাভার ট্রান্সপ্লান্টে যেতেই হবে। তার আজকে ফ্যামিলি ছোট হয়ে যাচ্ছে, একটা বাচ্চা, তার চাচাও নাই, মামাও নাই, খালাও নাই, ফুপুও নাই, রাইট? তো সে যখন বড় হবে, তার ছেলে মেয়ে যখন হবে, তার ছেলে তার চাচা, মামা, খালা, ফুপু কেউ নাই, শুধু বাপ মা যে অনেক সময় অসুস্থ থাকে, ডায়াবেটিস থাকে, তাহলে সে কোথা থেকে ট্রান্সপ্লান্ট করবে? তো রিলেটিভ তো নাই, একটা ছেলে বাচ্চা যার, তাহলে আমাদের পরিবার এত ছোট হয়ে আসতেছে, এত হয়ে আসতেছে, আমাদের ক্যাডাভার ট্রান্সপ্লান্টে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আফটার 30 years or 40 years we have to go it। তো আমাদের কাজ করা উচিত ওই বিষয়ে। আমি হয়তো থাকবো না, কিন্তু আমার নেক্সট জেনারেশন তো ওই পথে হাঁটতে হবে। স্যার ক্যাডাভারের ক্ষেত্রে কত ঘন্টা পর্যন্ত স্যার? ক্যাডাভার আসলে এই সলিড অর্গান যেগুলো আমাদের পড়ে থাকে, সেগুলি কিন্তু আইসিইউ ছাড়া সম্ভব নয়। যাতে আইসিইউ তে যে ডেথটা হচ্ছে, যে ব্রেন ডেথটা, পেশেন্ট ব্রেন একেবারে ডেথ হয়ে গেছে, সেটা দিস পেশেন্ট উইল নট কাম ব্যাক। তার হার্টটা হয়তো মেকানিক্যালি সার্ভ করতেছে, লাংসটা মেকানিক্যালি সার্ভ করতেছে, সেটাও কয়েক ঘন্টা, হয়তো একদিন কিংবা 2 দিন বাঁচায় রাখা যায়, তারপরে কিন্তু মরে যায়, মানে ওটাও সচল রাখা যায় না, কথা বুঝছেন? তো এই সময়ের ভিতরেই আমাদের কিডনিটাকে নিতে হবে, হার্টটাকে নেওয়া যায়। একটা ক্যাডাভার ডানা, হ্যাঁ, একটা ক্যাডাভার ডোনারের মাধ্যমে অনেকগুলি মৃত্যু পথযাত্রী মানুষ ভালো হয়ে যেতে পারে, অনেকগুলি। দুইটা কিডনি দিয়ে 2টা মৃত্যু পথযাত্রী রেনাল ফেলিয়ার রোগী, একটা হার্ট দিয়ে হার্টের রোগী, একটা লিভার 2 ভাগ করে দুই লিভারের রোগীকে দিয়ে দেওয়া যাচ্ছে, আপনার প্যানক্রিয়াস দিয়ে ডায়াবেটিক রোগীকে, অনেক রোগীগুলো চোখ দিয়ে 2জন মানুষ দৃষ্টি ফেলে পাবে। তো এই ধরনের কাজে একজন ক্যাডাভার থেকে যে কত মানুষকে উপকার করতে পারে, সে ক্যাডাভারটা কি করি আমরা কবরে নিয়ে যেতে পচাই ফেলতেছি। অথচ স্যার আমরা যে জিনিসটা নৈতিক ক্যাডাভারের সেটার দিকে যাচ্ছি না, ওইটার দিকে কিন্তু যাচ্ছি না, আমরা অনৈতিকটাকে বেশি ফোকাস করছি। অনৈতিকটা ঠিক না, এটা আসলে ঠিক না। এই জিনিসটা কিন্তু স্যার আমি জানতাম না যে ইসলামে নিষিদ্ধ করা আছে, অবশ্যই। আর হলো এটা অনৈতিকতা এই কারণে যে এটা এলাও করলেই এটা মিডল ম্যান আসে ওই জায়গায়, মানে একটা বিশ্রী অবস্থা, ডাক্তার সাহেবের বিশ্রী অবস্থা, অপারেশনটা বিশ্রী অবস্থা, একেবারে হ্যাজমেসাকার হতে পারে। সেজন্য ওইটার ভিতরে না গিয়ে ক্যাডাভারটাকে আমাদের হাইলাইট করা দরকার। ক্যাডাভারকে দেওয়া হচ্ছে, এটাকে আমাদের শিক্ষা ইয়েতে যদি ঢোকানো যায় ভালো করে, আমাদের নাটক ইয়েতে ভিতরে ঢোকানো যায়, এবং আপনার মিডিয়া পিপল যদি সবাই বলতে থাকে, হ্যাঁ, এরকম যদি আমরা ইয়ে করতে পারি যে মৃত ব্যক্তির আমরা যদি যে আমরা যদি অর্গান আইসিইউতে যদি মারা যায়, কেউ ব্রেন ডেথ হয়, সে অর্গানটা দিয়ে দেওয়া উচিত, দিলে সবচেয়ে ভালো কাজ। এবং ওই যে ব্যক্তি মারা গেল, যদি 14টা এরকম আছে, 14টা মৃত্যু পথযাত্রী ব্যক্তি বেঁচে যাবে, তারা যে দোয়া করবে, ওই দোয়াতেই পার পেয়ে যাওয়ার সম্ভাবনা।
আমার ধারণা, বা আমি জানি না, অবশ্যই, আমার অবশ্যই। ধারণা, তাই না, যে ওই কিডনিটা সে যে লোকটা ভালো থাকবে, যতদিন বেঁচে থাকবে, ওই ব্যক্তির জন্য দোয়া তিনি তো করবে, দোয়া করছেন তার জন্য। দোয়া করতে থাকবে। এই অথচ আমরা যাচ্ছি অনৈতিক অনৈতিক দিকে। দিকে। এটা আমরা যাওয়া কিনে দরকার। নিচ্ছি কিডনিটা। এবং খুব অদ্ভুত একটা বিষয় স্যার, আপনি কি খেয়াল করেছেন, কিছু হলে আমরা বলি কিডনি বেচে দিব, তাই না, মুখে মুখে মনে ফান করে আমরা বলে ফেলি, কিন্তু এর যে কত নৈতিক ভাবে আমরা কিডনি ডোনেট করতে পারছি, লিভার ডোনেট করতে পারছি, হার্ট ডোনেট করতে পারছি, এটা যে কত, অথচ মানুষ কিন্তু এটাকে এমন ভাবে একটা কি বলবো একটা কুসংস্কার তৈরি করে রেখেছে যে ক্যাডাভারিক ডোনেশনটা এটা হারাম। এই হারাম বা হারামটা তো বলা ভালো ভালো, এটা অনেক মিসকনসেপশন আছে যারা ইসলাম পছন্দ করে, যে মদিনা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি এবং সমস্ত মুসলিম কান্ট্রিতে ক্যাডাভার ট্রান্সপ্লান্টেশন এলাও করা। ইজমাকিয়াসে মাথা, আমি যদি ইজমাকিয়াসকে আমি যদি অস্বীকার করি, তাহলে তো আমার একটা বড় জিনিস, ইসলামের একটা বড় জিনিসকে অস্বীকার করছি। তারা ইজমাকিয়াস করে তারপরে এটাকে সার্টিফাই করেছে যে হ্যাঁ, ক্যাডাভার ডোনেশন ইজ অ্যালাউড, ইট শুড বি ডান। কাজেই আমার কাছে মনে হয়, আর যদি কমন সেন্স অ্যাপ্লাই করেন, যে কমন সেন্স কি বলে, ধরেন এই বডিটা কি জিনিস, বডিটা আপনার আত্মাকে বহন করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। আচ্ছা, আল্লাহ পাক জাস্ট আপনাকে আপনার আত্মাটাকে, রূহটাকে বহন করার জন্য বডিটা দিয়েছেন। রূহটাকে যখন নিয়ে গেলেন মৃত্যুর পরে, এই বডিটার কোনো প্রয়োজন নাই, তখন এই বডির অনেকের অন্য রুহের প্রয়োজন আছে, যে রুহটা আছে সাফার করতেছে, তারপরে গাড়িটা খারাপ, তার ইট ইজ এ ক্যারিয়ার অফ রুহ, তো এই তার ক্যারিয়ারটা খারাপ, এই বডিটা তাকে দিয়ে দাও। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। একজন মানুষ মারা যায়, যে তার অনেক জিনিস রেখে যায়, তার সহায় সম্পত্তি রেখে যায়, টাকা পয়সা রেখে যায়, ধন দৌলত রেখে যায়, এই জিনিস, সেই জিনিসগুলো কি করে, সেগুলো তো কবরে দেওয়া হয় না, সেগুলোকে কিন্তু ওয়ারিসদের ভিতরে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। বডিটাও এরকম একটা সম্পত্তি, এটা সম্পত্তি, তার গাড়ির মতো একটা সম্পত্তি, যে সম্পত্তিটাকে যে মানুষটা কান্না করে, মানে কান্না করতেছে অর্গানগুলোর জন্য, তাকে দিয়ে দেওয়া উচিত, রাদার দেন আমি যদি কবরে দিয়ে দিই। অবশ্যই অবশ্যই স্যার, মানে এত সুন্দর একটা জিনিস, আসলে অনেক কিছুই কিন্তু আমাদের অজানা থাকে, কমন সেন্স অ্যাপ্লাই করলে অনেক কনসেপ্ট পাওয়া যায়, মানে জানার তো কোনো শেষ নাই, ইনফরমেশন ইজ পাওয়ার, আর নলেজের উপর তো আর কোনো কিছুই নাই। আল্লাহ আমাদের নবীজি তো বলেছেন যে শিক্ষার জন্য প্রয়োজনে চিনে যাও, এটা উনি অনেকটা হয়তো ভাবে কি বলবো প্রতীকী অর্থে বলেছেন, মানে আপনার যত দূর যাওয়া দরকার সেটা, যত কষ্ট করাই দরকার সেটা করা উচিত। স্যার আগে স্যার কত সালে আপনি প্রথম কিডনি একদম একা, মানে 2007 সালেই করেছেন, তো তখনকার সময়কার যে পোস্ট কিডনি কমপ্লিকেশনস গুলো এখন তো অনেক বেশি কমে এসেছে না স্যার, এখন তো কম, তো কখনো কি এরকম পেয়েছেন স্যার যে একদম রিজেকশন এসেছে? এখন কি হয় এগুলো? রিজেকশন এপিসোড তো সব সময় হতে থাকে, হ্যাঁ, 20% ফলো আপ রাখতেই হবে একদম, যেটা রিজেকশন ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক সময় ছিল যে আমাদের রিজেকশন ডিটেকশন করা খুবই কঠিন ছিল, এখন হিস্টোপ্যাথোলজি এসেছে, গ্রাফ বায়োপসি এসেছে, ওই বিভিন্ন ধরনের কোন ধরনের রিজেকশন হচ্ছে সেটা বোঝা যায়, এটা দিয়ে রিজেকশন, এবং ওষুধ এসেছে, অনেক ধরনের ওষুধ আসছে, যে ওষুধগুলো আগে ছিল না, যেটা বললেন যে আনরিলেটেড ট্রান্সপ্লান্ট করলেও কিছু হয় না, এখন এত ফ্যান্টাস্টিক ওষুধ আসছে, ওটা দিলে দেখা যায় যে রিজেকশন হয় না, এরকম তো এরকম আসছে। কিন্তু ওই ওষুধগুলো একটু দামি, তারপরে দাম বেশ কমে আসছে, এখন আমাদের দেশে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস তৈরি করছে, এবং সেগুলো বেশ ভালো ইফেক্টিভ। আমি দেখলাম যে আমি তো এখন আর অত বিদেশি ওষুধ ব্যবহার করে, বাংলাদেশে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো দিয়ে ব্যবহার করতে, এবং সে তো ভালো কাজ করতেছে। আমি শতকরা 100 জন রোগীর মধ্যে 5 জন রোগীর হয়তো ক্ষমতা আছে দেশের বাইরে যাওয়ার, বাকি 95% রোগী ইনক্লুডিং মি আমি বলবো আমরা কিন্তু দেশেই চিকিৎসা, এবং দেশের চিকিৎসার উপরই আমাদের বিশ্বাস এবং আস্থা। আমাদের সেই সক্ষমতা নেই যে কোনো একটা জ্বর হলে আমরা সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে যাব। আমাদের দেশে অনেক, মানে কি বলবো, আমাদের দেশের ডাক্তাররা অনেক ট্যালেন্টেড, এবং তারা জানেন কি করতে হবে। এবং আপনি যে এই যে অর্গান ট্রাফিকিং, এটা নিয়ে স্যার আপনার সাথে আমি এটা নিয়ে একটু আগেও কথা হচ্ছিল, আপনি যে বলছিলেন এই জিনিসটা যদি হয়, যে আমরা যদি ক্যাডাভারিক যে ডোনেশনটা, অর্গান ডোনেশনটা যদি করি স্যার, এই যে মাঝখানে কিন্তু সাউথ এশিয়াতে স্যার যে অর্গান ট্রাফিকিংটা কিন্তু অনেক বেশি ছিল, এবং 2018 সালে কিন্তু স্যার একটাই যে হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্টেশন অ্যাক্ট, এটা কিন্তু এরপর থেকে কিন্তু এই যে আইন, যে দাতা এবং গ্রহীতার যে স্বচ্ছতা
এবং তথ্য সংরক্ষণ নিশ্চিত করা, এটা কিন্তু এটা একটা বড় must কাজ, করে হয়ে গেছে সাংঘাতিক বড় কিন্তু। কাজ আমাদের করতে হয়। কারণ একজন প্রায়ই তো চেষ্টা করে বাইরের ডোনার নিয়ে এসে বলে যে আমার ভাই এই সেই এরকম বলে। মিথ্যা কথা, আমাদের একটা ইন্টারভিউ সেল আছে আলাদা, এবং সেই ইন্টারভিউ সেলে আলাদা আলাদা ভাবে ডোনার রিসিপিয়েন্টের ওই যে ডোনারের তো সমস্যা, জি, স্যার। ডোনারকে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়। হ্যাঁ, তার কয় ভাই, কয় ছেলে মেয়ে, কোথায় কাজ করে, কবে বিয়ে হয়েছে, কবে হয়েছে, এরকম সব কোশ্চেন এর আলাদা করে দুটাকে মিলাইলে দেখা যায় 90% ধরা পড়ে যায়। তাই? হ্যাঁ, 90% ধরা পড়ে গেলে আসলে এবং কত স্বীকার করে। বেশি information হ্যাঁ, মুখস্থ এটা রাখবে? সম্ভব না। সম্ভবই না। দেখা যায় নাম বলো, তার ছেলে মেয়ে কয়টা বলো, ছেলে মেয়েদের নাম বলো, এরকম বললে পারে দেখা যায় ধরা পড়ে। তখনই বলে যে আসলে স্যার। আমাকে বাইরে। তখন আমরা করি কি, না সেই ডোনারকে আমরা বলি যে না এখানে হবে না, আপনারা চলে যান। তো এইভাবে 90% আমরা বাদ করি। তারপর 10% তো মিস্টেক হতেও পারে, সেজন্য আমাদের ইয়ের জন্য তখন আমরা যদি মনে করি যে হ্যাঁ প্রিলিমিনারি স্ক্রিনিং ইজ ওকে, তখন আমরা প্রসিড করি, ইনভেস্টিগেশন প্রসিড করি এবং ডায়ালাইসিস বলি যে এখানে দিতে, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইয়েস রিলেশনশিপ ইজ ওকে। তারপরে আমরা করি যে এফিডেভিট করতে হয় কোর্টে, লয়ারের সামনে দুইজনকে স্বীকারোক্তি করতে হয়, টিপসই দিতে হয়, সিগনেচার দিতে হয়, ছবি সহ। এটা কোর্ট থেকে একটা কাগজ আসে। তারপরে আমরা একটা যে থানা থেকে আসছে সে থানা বরাবর একটা চিঠি পাঠাই যে এদের যে রিলেশন বলছে তারা এই রোগী, তারা এই বাপ মা কিংবা বাপ মার ক্ষেত্রে করি না, ভাই বোন বলছে কিংবা চাচাতো মামাতো এসে বলতেছে, তো এটা রিলেশন ঠিক আছে কিনা ওই ওই থানা থেকে একজন এসআই সাহেব ওই বাসায় যাবে, বাসায় গিয়ে ইন্টারোগেট করে ওই থানা থেকে একটা রিপোর্ট পাঠায় যে হ্যাঁ ইনফরমেশন সঠিক আছে। ওই থানার একটা কাগজ, ওই এসআই সাহেবের নাম, সিল এবং মোবাইল নাম্বার সহ একটা কাগজ পাঠায়। এটা একটা ফর্ম থাকে। এটা করার পরে শুধু বাপ মা ছাড়া সবার ক্ষেত্রে আমরা ডিএনএ চেক করি। ডিএনএ চেক করে Expensive না? একটু খুব বেশি এক্সপেন্সিভ না, এখন ঢাকা মেডিকেলে হয় 10,000 টাকা মতো লাগে। আমাদের সেফটির জন্য তো দরকার, জি স্যার, অবশ্যই। আনরিলেটেড ট্রান্সপ্লান্ট হয়ে গেলে ঝামেলা। তো ওই ডিএনএ চেক করে যদি ওকে হয় তখন আমরা একটা নিউট্রাল একটা কমিটি করা আছে আমাদের, এটা ওই বোর্ড মিটিং বলি, যে এই বোর্ডের মেম্বারগুলি হচ্ছে সবাই আমাদের হাসপাতালের স্টাফ না, বাইরের। ধরেন একজন সাংবাদিক আছেন, একজন লয়ার আছেন, একজন রিটায়ার্ড এসপি আছেন, একজন কি বলে ইমাম সাহেব আছেন, এরকম মিলিয়ে একটা কমিটি করা আছে। কমিটি করা আছে, তারা ওই ডোনার এবং রিসিপিয়েন্টের ইন্টারোগেশন করবেন এবং সমস্ত কাগজপত্র রিচেক করবেন এবং ভেরিফিকেশন করে ওনারা একটা সার্টিফাই করে দেন ইয়েস দিস ইজ ওকে, প্রসিড অন। তখন ওই বোর্ড মিটিংটা হলে আমরা তখন ট্রান্সপ্লান্টে চলে যাই। এই ওয়েতে আমরা মানে যতটুকু স্বচ্ছতা রাখা যায়, সর্বোচ্চ চেষ্টা। এটা তো সম্ভব। মানে কোনো একটা প্রবলেম হলে আমাদের কোর্টে দৌড়াইতে হবে, একটা ঝামেলা। অবশ্যই স্যার, পেশেন্টের কথা তো বললেন যে ফলো আপটা ফ্রি, ট্রিটমেন্টও ফ্রি। স্যার ডোনারের ক্ষেত্রে তাদের তো ফলো আপ লাগে না? তাদের ফলো আপ লাগে। আমরা চেষ্টা করি যে বছরে একবার যদি করা যায় যেটা, এবং আমরা বলে রাখছি যে যদি কোনো এই কিডনি রোগ হয় তাদের আমরা ফ্রি ইয়ে করবো ইনশাল্লাহ। ইভেন যদি তাদের ট্রান্সপ্লান্টও লাগে, ডোনার নিয়ে আসলাম ট্রান্সপ্লান্টটা পর্যন্ত, এবং ওই টাকাও লাগবে না, এরকম বলে রাখছি। যে কারণ ডোনার তো অনেক বড় একটা কাজ করছে, অনেক বড় একটা কাজ করে। তার যদি কিডনিটাকে কিডনি রিলেটেড কোনো রোগ হয় আমরা যদি ফ্রি করতে পারি, আমার কাছে মনে হয় দিস ইজ মাই ডিউটি টু ডু। তার মনটাও কত বড়, তিনি তার নিজের একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, ভাইটাল অর্গান, একটা অর্গান দিয়ে দিছে, এত বড় একটা জিনিস দিছে, তার জন্য এটুকু করা আমাদের জন্য কিছু ব্যাপার না। আমি তো বলি যে সার্ভিস করেন সেই সার্ভিসটা 10% কিন্তু ফ্রি অফ কস্ট করা সম্ভব। একটা পার্টিকুলার সেগমেন্টকে করলো, তাতে কিন্তু আপনার ইকোনমিক বার্ডেন বাড়ে না। ধরেন আপনার একটা এডুকেশন ইনস্টিটিউট আছে, ধরেন ড্যাফোডিল ইউনিভার্সিটি, সে যদি মনে করে আমি 5টা স্টুডেন্টকে আমি ফ্রি পড়াবো, তার জন্য কোনো ব্যাপারই না, 5টা চেয়ার দিয়ে দিলেই হয়ে গেল, তাই না? তার কোনো টিচার লাগবে না, এক্সট্রা লাগবে না, এক্সট্রা কোনো কিছু লাগবে না, 4টা চেয়ার লাগবে, তাই না? কিন্তু আমাকে যদি বলেন যে এই 5টা স্টুডেন্টকে ড্যাফোডিলতে পড়াই দাও, আমি পারবো না, তাই না? আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমাকে যে সার্ভিসটা দেয় সেই সার্ভিসের একটা পার্ট সে কিন্তু ফ্রি অফ কস্ট করতে পারে। কাজে আপনি দেখেন আজকে 20 কোটি মানুষ যদি ধরেন, তার 10% কাজ যদি ফ্রি করা সম্ভব হয়, 2 কোটি মানুষের সার্ভিস ফ্রি অফ কস্ট প্রাইভেট ইনস্টিটিউট করতে পারে উইথ আ মিনিমাম বার্ডেন অফ দ্য ইনস্টিটিউট। স্যার একটু আপনার ছোটবেলার গল্প শুনতে চাই, কোথায় বড় হয়েছেন স্যার? আমি তো ঈশ্বরদীতে আমার বাবা ছিলেন, কৃষি ইকো গবেষণা ইনস্টিটিউটে কাজ করতে, উনি তো শহীদ হলেন। তারপরে আমরা নানি বাড়িতে চলে গেলাম, নানি বাড়িতে কিছুদিন মানুষ হলাম। তারপরে আমার চাচা থাকেন, চাচা নাম করা হোমিওপ্যাথির বোর্ডের চেয়ারম্যান ছিলেন, নুরুল ইসলাম, সবাই অনেকেই চিনতো, উনি বনানীতে।
চাচাতো ভাইদের সঙ্গে আমি পড়াশোনা করেছি। প্রথমে মানে যুদ্ধের পরে ঢাকা কলেজিয়েট স্কুলে, তারপরে ধানমন্ডি বয়েজ স্কুলে 7 পর্যন্ত পড়েছি। তারপরে আবার আমি আমার নানি বাড়িতে চলে যাই, বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। নানি বাড়ি থেকেই আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে রাজশাহী বোর্ডের আন্ডারে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে আমি ওখানে আমি যাই হোক কেমন ভাবে ভালো হয়ে গেল জানি না, ওখানে 15 প্লেস করেছিলাম। তখন তো প্লেস দিত, 20টা করে প্লেস দিত। তো তারপরে আমি ঢাকা কলেজে এসে ভর্তি হই। ঢাকা কলেজে আমার মামা তখন ছিলেন, মামাও ডাক্তার, উনি চেস্টডিজ হসপিটালের ডিরেক্টর ছিলেন তখন, পিজি হাসপাতালে কাজ করতেন। আমাদের একটা ছোট্ট রুম, এরকম একটা রুমের ভিতরে থাকতে হতো। আমার আম্মা আমি এরকম অনেক কষ্ট করে থাকতে হতো। আমি ঢাকা কলেজে পড়তাম। তো ঢাকা কলেজ থেকে আমি 82-তে ইন্টারমিডিয়েট করি, তখন 10th প্লেস করি ঢাকা বোর্ড থেকে। তারপরে ঢাকা মেডিকেলে ভর্তি হই। ঢাকা মেডিকেলে ভর্তি হই কেমন করে ঢাকা মেডিকেল হই, ফার্স্ট প্রফে আবার ফার্স্ট হয়ে যায়, বুঝছেন? আবার কেমন করে আল্লাহই সব করে দিচ্ছে। আমার টার্গেট ছিল যে আমার মা এত কষ্ট করেছেন, মানে বলার অপেক্ষা রাখে না। আম্মা মাত্র ম্যাট্রিক পাস ছিলেন, ইন্টারমিডিয়েট করেছেন, ডিগ্রি করেছেন, তারপর রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন, তারপর 79-এ ঢাকায় এসে লালমাটি মহিলা কলেজে অধ্যাপনা শুরু করেন। আমাদের 4টা টিউশনি করতাম, আমরা 4 ভাই ছিলাম। 4 ভাইয়ের পড়াশোনা কি যে কষ্ট করেছেন, আমি আমার সাংঘাতিক। মানে সেই জন্য আমি 3টা প্রতিজ্ঞা করছিলাম যে আমি আম্মা কোনো কিছুতে খুশি হন না, একমাত্র রেজাল্ট ভালো হলে খুশি হন। তো সেই জন্য আমার টার্গেট ছিল যে আমার রেজাল্টটা যাতে ভালো হয়। আমার সব পরিশ্রম সব ছিল যে এরকম রেজাল্ট ভালো হলে আম্মা খুশি হবে, এই একটা। দ্বিতীয় হচ্ছে আমি কখনো মাকে ছেড়ে যাব না। আমার অনেক বন্ধু বান্ধব, প্রায় 25-30 জন বন্ধু বান্ধব ইউরোপ, জাপান, আমেরিকা আছে। আমার একজন খুব ক্লোজেস্ট বন্ধু, তার সাথে পড়ছি, সে আমেরিকায় একটা প্রতিষ্ঠানে হেড অফ দি আছে, ও নেফ্রোলজিস্ট। তো আমি তো যেতে পারতাম ইচ্ছা করলেই। দ্বিতীয় টার্গেট ছিল এরকম। তৃতীয় যে আম্মার পছন্দ বিয়ে করবো, আমি নিজে পছন্দ করবো না। এই তো এরকম আমার নিজের একটু মানসিক গিয়েছিল যে হাউ ক্যান আই মানে তাকে মানে রিওয়ার্ড কি দেবে, কিভাবে দেবো আমার পাখি। হ্যাঁ, এইটুকু, কিন্তু এই আর কি এইটুকু করতে পেরেছিলাম। আর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কোথা থেকে পান স্যার? কাজের না কিসের? কাজের, যে কোনো কিছু, সবকিছু। আমি কাজগুলাকেও আমি মডিফাই করে আমি ধর্মীয় দৃষ্টিকোণের ভিতরে নিয়ে আসার চেষ্টা করি, যাতে করে তাহলে পরে আমার কাজের একাগ্রতা, নিষ্ঠা আলাদা ধরনের হয়। জানি না এটা গৃহীত হবে কিনা, কিন্তু আই ট্রাই মাইসেলফ সো দ্যাট ইট ক্যান বি অ্যাকসেপ্টেড, হতে পারে। এইভাবে আমি আমার 3 বাচ্চা, 3টাই মেয়ে। বড়টা ডাক্তার হলো এবার থেকে, হ্যাঁ, বার্ডেন থেকে পাশ করছে। মেজোটাও ডাক্তারি পড়তেছে সমরিতায়। ছোটটা একটু অসুস্থ। আমার মা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, আম্মা সমস্ত কষ্ট করতেন, কিন্তু আমাকে কখনো, আমি এমবিবিএস পাশ করি 89 সেপ্টেম্বরে, 90-তে ইন্টার্নি করি, কোথাও কাজ করতে পারেন। যদি এফসিপিএস করার পরে তারপরে কোথাও কাজ করতে দেননি। আমি কাজ করি নাই, আমি এফসিপিএস করছি 95-এ, মানে সাথে সাথে যাতে হয়ে যায়। তারপরে আমি 96-এ গিয়ে প্র্যাকটিস করি। তো এইরকম আমার মা এত সাপোর্ট দিয়ে আমাকে করছেন। তো ফ্যামিলি সাপোর্টটা দরকার। আমার আম্মা এখনো বেঁচে আছেন, আমাদের আমার ওয়াইফ যে আছে, যে তার ছেলে এত সুন্দর, এত মানে কি বলবো, আমার এই ভালো হওয়ার পিছনে আমার মায়েরই অবদান সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়। আর আমার ফ্যামিলি, যে আমার ওয়াইফ সহধর্মিনী যিনি, উনিও ডাক্তার, সরকারি মেডিকেলে আছেন। আরেকটা জিনিস, যে কখনো আমাকে না বলে না কিছুতে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হয়তো অনেক কম সময় দেই না বলতে গেলে, তারপরে এতে কোনো আক্ষেপ নেই, এটা একটা। আর একটা কোনো চাহিদা নাই। এই 3টা জিনিস আমার কাছে মনে হয় যে কোনো, যে আমাকে এটা দাও, এই 3টা জিনিস একটু কন্ট্রোল করতে পারলে কিন্তু স্যার জীবনে কোনো চাহিদা নাই, কোনো দিন কিছু চাই না। মানবিক খাওয়া যায় আর কি আমার কাছে। আমার ছেলেমেয়েরও হয়তো ওর মার থেকে শিখছে কিনা, কোনোদিন আমার কাছে একটা চকলেট খেয়ে খাবো, আব্বু এটা কিনে দাও, আমাকে বলে নাই। এই একটা না, কোনোদিন কিছু চায় না। এই একটা আজব জিনিস মনে হয়। না, তারা বাবার মতো একটু রাগী, কেউ একটু রাগী। তো আসলে আমি কাউন্সিলিং করি অনেক সময়, যে কাউন্সিলিং করি। তো কাউন্সিলিং ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আমার চাকরি ছেড়ে দিয়ে হচ্ছে 12 সালে। তো চাকরি ছাড়া একটা কারণ এটাও ছিল যে আমি ফ্যামিলি থেকে একটু সময় দেওয়া যায়,
আমি স্যার। চেষ্টা করি যে বাচ্চাদের আমি নিজেই পড়াতাম, ইন্টারমিডিয়েট পর্যন্ত, ভর্তি পরীক্ষা পর্যন্ত নিজেই পড়াতাম। পড়ানোর ফাঁকে ফাঁকে অনেক জিনিস আমি ধর্মীয় জিনিস, জিনিস সেগুলি যাতে মেসেজ ট্রান্সফার হয় এই বিষয়ে আমি লক্ষ্য রেখে কাজ করতাম। ইভেন 2টা ওয়াক্তের নামাজ যাতে একসাথে পড়া যায় এই করতাম, আসর কিংবা জোহর আসর একসাথে পড়ে কিছু কথা বলা, আর পড়ার ফাঁকে ফাঁকে কিছু বলা, হ্যাঁ এটা করতাম। এটা করা দরকার, করলে মনে হয় ভালো হয়, এবং নিজে পড়াতে পারলে খুবই ভালো। খুবই ভালো, ধন্যবাদ স্যার। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার কাছ থেকে একটু শেষ আমার একটু অনুরোধ, পরবর্তী প্রজন্মের যারা ট্রান্সপ্লান্ট সার্জন তাদের জন্য যদি আপনি কিছু বলতে চান। আসলে ট্রান্সপ্লান্ট সার্জারি আসলে খুবই রিস্কি সার্জারি, তো নট অনলি যে লম্বা সার্জারি, অনেক সময় আমাদের দেশে এখনো ট্রান্সপ্লান্ট সার্জারি, শুধু ট্রান্সপ্লান্ট সার্জারি করে রিনিউমারেশন হয় না, এটাই বড় সমস্যা আমাদের দেশে মনে হয়। এটাকে ওভারকাম করা উচিত। আমি যেটা এটাকে ওভারকাম করছি এইভাবে যে যারা এই ট্রান্সপ্লান্ট সার্জারিতে যুক্ত আছেন তারা যেন অন্য কাজ করেন। আমার এখানে যারা যারা কাজ করেন তারা যারা অন্যান্য সার্জারিগুলো করতে পারেন। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আহত না হন যে শুধু আমি ফ্রি করে গেলাম, শুধু ফ্রি দিয়ে কখনো, হাদিসে এরকম আছে যে তুমি নিজেকে উজাড় করে দিয়ে তো ফ্রি করতে পারবে না। আমি যে এত করতেছে, এগুলো করতেছে, শুধু হয়তো 10% 20% কাজ। আমি মনে করি জাকাত সবকিছু দেখেন, ফসলের কিন্তু উসুর আছে, ফসলের ইয়ের দিকে ফসলের যেটুকু ফসল হবে তার 10% দিয়ে দিতে হবে, মনে হয় কত পার্সেন্ট আমি জানি না, এটুকু হচ্ছে উসুর বলে। তা আমার কাজ 12 ঘন্টা করে 2 ঘন্টা দিয়ে দিলাম, যাতে কাজে অন্য ঘন্টায় যেন তার ইনকামটা ঠিক থাকে, এটা খেয়াল রাখতে হবে। তো কাজে আমার যেটা, আমি অনেক সময় বলি যে তুমি অন্য কাজ করতে হবে, কিন্তু অন্য ইউরোলজিক্যাল অন্য সার্ভিস সবগুলাই করো, করার সাথে সাথে ট্রান্সপ্লান্ট সার্জারি করো, কিংবা অন্য যেসব ডিফিকাল্ট জিনিস করা হচ্ছে না আমাদের দেশে, যেমন ক্যান্সার সার্জারি অনেক কস্টলি হয়ে যাচ্ছে, এটাকে লেস কস্টলি করা দরকার। কেউ যদি এরকম করে যে হ্যাঁ অন্য সার্জারি গুলো করবো, তার সাথে ক্যান্সার সার্জারিটা, এই যে ব্লাডার ক্যান্সার, রেডিক্যাল সিস্টেক্টমি ডাইভার্সন করতে 3-4 লক্ষ 4-5 লক্ষ টাকা খরচ হচ্ছে, এটাকে কিভাবে কাম ডাউন করা যায় আমার মাথায় চিন্তা হয়। আমার তো সম্ভব হবে কিনা জানি না, যে এটাকে ওইভাবে করা যায় কিনা। সে অন্য কাজটা করুক, হ্যাঁ সারাদিন 12 ঘন্টা কাজের ভিতরে 2 ঘন্টা এই জায়গায় দিবে, 2 ঘন্টা দিল আর বাকি সময়টা অন্য কাজ করলো। এইরকম করে যাতে এই সার্ভিস গুলা, যেটা যে বাচ্চাদের কিছু কিছু রোগ আছে, নিউরোপ্যাথিক ব্লাডার, এই বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে কিডনিটা, কিংবা সেভ করা যায় কেউ, এটা অনেক পরিশ্রমের ব্যাপার, কিন্তু এর অতটুকু পরিশ্রম অনুযায়ী রিওয়ার্ড তো দিতে পারবে না, ওই গুটুকি তো খুব গরিব। তো কাজে ওই সেগমেন্ট গুলি করতে হবে, সাথে আবার অথবা এটা ইনস্টিটিউশনাল সাপোর্ট দিতে পারে, ইনস্টিটিউটে যে সার্জনটাকে, তার ইনস্টিটিউট তাকে বেতন দিয়ে দেবে। আমি চেষ্টা করি যেটা যে আইডিওলজিটা যাতে ইয়ে হয়, যে আমরা যদি ভালো কাজ সারাদিন আমাকে ফ্রি করতে হবে তা নয়, আর ভালো কাজটাকে অবশ্যই নিখুঁত ভাবে করতে হবে। আমি যেটা ফ্রি করতেছি এটাকে খারাপ করে করা যাবে না, এটাকে অবশ্যই নিখুঁত করে করতে হবে। আর সার্জনদের অনেক সময় দেখা যায় যে সার্জারি করার পরে বাকিটুকু দেখতে চায় না, বাকিটুকুও দেখতে হবে। তার কমপ্লিকেশন গুলি একটু আরো বেশি স্নেহ মমতা দিয়ে করতে হবে। কমপ্লিকেশন কেন হচ্ছে না, যাতে না হয় তার প্রতি সমস্ত পরিশ্রম দিয়ে করতে হবে, তাহলে পরে আপনার সাকসেসটা বাড়তে থাকবে। আমরা এই যে ইদানিং লাস্টে একটা কথা, যে একটা আগে হতো আমাদের যে কিডনি লাগানোর পর ওই জায়গাটা ছুটে যেত, বাস্ট হয়ে যেত, অ্যানিউরিজম হতো, এরকম হতো। তো সেই ক্ষেত্রে অনেক সময় রোগী মারা যেত। তারপরে এটা কি কারণ আগে থেকে ধরা যায় কিনা এটা টার্গেট করে এখন আমরা আগেই ধরে ফেলি, ডপলার করলে পরে আগেই ধরা যায়, ধরলে পরে আমরা তখন আগেই গ্রাফট নিয়ে ফেলি, অ্যাটলিস্ট উই আর সেভিং দ্য পেশেন্ট। কিন্তু আমরা কিডনিটাকে সেভ করতে পারতেছিলাম না। তারপর আমি ইন্টারনেট সার্চ করলাম, যে কোনো একটা প্রবলেম হলে আমি ইন্টারনেট সার্চ করি, আমার সিনিয়র কলিগদের সাথে আলাপ করি, আমার কলিগদের সাথে, আমার টিম মেম্বারদের সাথে আলাপ করি যে কি কারণে হচ্ছে। তো কারণটা বের করতে হবে। কারণটা বের করে দেখলাম যে সারা বিশ্বে কিন্তু অর্ধেকটা কিডনি ফেলে দিচ্ছে, কিন্তু কিছু কিছু ইদানিং হয়েছে গ্রাফটিং করা যায়। আমি লাস্ট একটা আমাদের অনেকদিন পরে হলো, প্রায় 150 কিডনি ট্রান্সপ্লান্টের পরে লাস্টে একদিন হয়েছে এরকম একটা অ্যানিউরিজম হয়েছে, ওইটাকে আমাদের গ্রাফট নেফ্রিন। আমি ওটা এক্সামিন করে দেখলাম যে একটা পার্ট অফ দ্য রেনাল আর্টারি আছে। তা আমার চিন্তা হলো যে এখন গ্রাফটিং করা সম্ভব, মানে ওইটা ওখান থেকে উঠায় ওটাকে আবার যদি রিপারফিউজ করে বেঞ্চে যদি গ্রাফট করে অন্যদিকে বসায় দেওয়া যায়, মোস্ট লাইকলি ক্যান সেভ অ্যাটলিস্ট 50% কিডনি সেভ করা সম্ভব হবে। যে এই যে একটা চিন্তা আমার মাথায় আসছে, উই উইল ট্রাই টু ইমপ্লিমেন্ট ইট ইন দ্য নেক্সট ইয়ার। এরকম করতে পারবে যে দিস ওয়ে অলওয়েজ রিভলভিং করতে হবে। আপনি নলেজ, হ্যাঁ রিসার্চ এবং ওটাকে ইমপ্লিমেন্টেশন করা, ওটাকে একটা সিদ্ধান্ত নেওয়া, ওটাকে ইয়ে করা, এর ভিতরেই থাকতে হবে, তাহলে পরে আপনার
সাকসেস রেটটা মেনটেন হবে, সাকসেস রেটটা ইনক্রিজও করবে। ধন্যবাদ স্যার। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়ের জন্য। আর অনেক কিছু শেখার আছে স্যার আপনার কাছ থেকে। আশা করছি আমাদের যে আরো ডক্টররা আছেন, আমাদের যে ডক্টর সমাজে আরো আমাদের যে সদস্যরা আছেন, তারা আপনার কাছ থেকে ইন্সপায়ার হবেন, আপনার কাছ থেকে শিখবেন এবং সেটা তাদের ক্যারিয়ারে সেটার ব্যবহার করবেন। ধন্যবাদ। ইনশাআল্লাহ, আল্লাহ ভাই। সুপ্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের ZSRN প্রেজেন্স কর্পোরেট ডেইলি। আমরা সবাই তো মানুষ, কিন্তু মানবিক মানুষ হওয়ার চেষ্টা করতেই তো পারি আমরা। আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।